আমাদের দেরি হয়ে যাওয়ার জন্যে শিলংয়ে আমরা বেশি দিন থাকতে পারি। একটা রাত্রের জন্যই আমরা ছিলাম, আর দিনের বেলাতে আমরা শিলং থেকে বেরিয়ে পড়েছিলাম আশপাশের জায়গাগুলো দেখব বলে। তো সেদিনকে আবার বেরিয়ে পড়লাম একটা বৌদ্ধিক মনেস্ট্রি দেখতে। পাহাড়ে এসে মনেস্ট্রি দেখবো না, এ তো হতে পারে না। বেশ সুন্দর করে পাহাড়ের যে রাস্তা ছিল আমাদের, সেখান থেকে বেশ খানিকটা নিচে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। চারিদিকে ঘন সবুজের মধ্যে দেখতে থাকা মেয়ে আর বাবার ফটো সেশন, আর দূরে ওই পাহাড়ের গায়ে সাদা ভেজা তুলোর মতন মেঘ, সঙ্গে এই বৌদ্ধিক ফ্ল্যাগগুলোর হালকা হালকা বাতাসে ওড়া দেখে আমি হলফ করে বলতে পারি যে কোনো মানুষের মনকে সম্পূর্ণ শান্তি এনে দেবে এই জায়গাটি। শ্রীমন্ত আমাদের সঙ্গে সবসময় ছিল এই ট্যুরটাতে। এই যে আমাদের শ্রীমন্ত ভাই, এই পাহাড়ি রাস্তায় অনেক, রাস্তাটা না দেখলে বুঝতে পারবেন না, কিন্তু দুর্দান্ত ড্রাইভিং এর হাত, খুব সুন্দরভাবে আমাদের তুলে নিয়ে এলো। একটু একটু তো ভয় করছিল, যেটা সত্যি কথা, কিন্তু ও এত সুন্দরভাবে নিয়ে এসছে, এখন ভয়টাই কেটে গেছে। ওকে ভুলে গেলে একদম হবে না। এটা একটা বৌদ্ধ মন্দির, তো সেইখানে এসে ওপর থেকে এত সুন্দর সিনিক বিউটিটা লাগছে যে বলবার নয়। আর ওই যে নিচে লাল লাল কটেজগুলো দেখতে পাচ্ছি, ওই লাল কটেজগুলো হচ্ছে গ্রিন ভ্যালি রিসর্ট হোমস্টে। এটা হোমস্টে, আমি ভুল বললাম, সরি। কি সুন্দর মেঘগুলো ওই আকাশের মধ্যে চলছে। আর এটা অ্যাকচুয়ালি ঠিক দার্জিলিংয়ের পাহাড়টা লাবদা, এই লাবদা, দার্জিলিংয়ের লাবদার মধ্যে ওই ফরেস্টের যে রয়েছে, আর গ্রামগুলোর মধ্যে মধ্যে পাহাড়ের গা বেয়ে কিরকম সুন্দরভাবে মেঘগুলো বয়ে চলেছে। কি সুন্দর ধুতরা ফুলগুলো হলুদ রঙের। নিচে বেশ বড় বড় ধুত্র ফুল দেখতে পেলাম। সাধারণত সাদা ধুত্র ফুল দেখেছি, এরকম হলুদ রঙের ধুত্র ফুল দেখে একটা হাতে তুলেই নিলাম। এই ধুত্রা ফুল কালেকশন করে আনলাম নিচের থেকে, এত বড় ধুত্র ফুল আর এইরকম ইয়েলো কালারের। এ তো আমি প্রথমে ভাবছিলাম কুমড়ো ফুল নাকি, ভেজে বড়া খাবো। একদম কথা বলে এখন। এবার আমাদের নিচে নামার পালা। শিলংয়ের জার্নিটা মোটামুটি আমাদের শেষের দিকেই। ফিরে এলাম আমরা আমাদের হোমস্টেতে। এখানে পাহাড়ের এই ছোট্ট ছোট্ট জনপদের মধ্যে এই পাহাড়ি মানুষদের অভ্যর্থনা প্রদানের এই প্রচলিত রীতিটা দেখে আমি অভিভূত হয়ে গেলাম। এরা এত সম্মান প্রদান করেন। আমরা শিলং ছেড়ে এবারে বেরিয়ে যাচ্ছি, অন্য জায়গায় যাব। এইখানের বাসিন্দাদের, এটাকে খাদা বলে, এখানকার বাসিন্দাদের এটাই কালচার যে মানুষকে বিদায় দেওয়ার আগে এই ধরনের সম্মান অভ্যর্থনা করে। মানুষকে, গেস্টদেরকে এরা এত সম্মান প্রদান করেন, এই জিনিসটাকে এদের প্রচলিত ভাষায় খাদা বলে। এই খাদা এক প্রকারের আমাদের উত্তরীয়র মতনই।
খুব সুন্দর আতিথেয়তা, দেখলেন? এটা গলায় জড়িয়ে দিয়ে এরা অতিথিদেরকে অত্যন্ত সম্মান দেখান। ধন্যবাদ ধন্যবাদ। এটা এদের কাছে এক প্রকারের প্রচলিত রীতি। এদের অভ্যর্থনার জন্যে আমাদের সত্যি যাওয়ার আগে, এই বিদায়ের আগে শিটং থেকে ভীষণ মনটা ভারী হয়ে গেল। কেন জানি মনে হচ্ছিল মুখিয়াজিরও বোধহয় আমাদের এই বিদায় নেওয়াটা মন থেকে ঠিক মেনে নিতে পারছিলেন না বোধহয়। এবারে শিটং ছেড়ে বেরিয়ে পড়া। সেদিন শিটং থেকে বেরিয়ে আমাদের যাত্রা শুরু হলো জলঢাকা নদীর তীরে ঝালংয়ের উদ্দেশ্যে। একটা সময় আমরা এসে পৌঁছালাম যোগীঘাট বলে একটা জায়গায়। এই যোগীঘাট উদ্বোধন করেছিলেন বাবা রামদেব। তার কথা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন সকলেই, না হয়তো ইন্টারনেটে অবশ্যই জেনে নিতে পারবেন। এই রামদেব বাবা এই ঘাটটির উদ্বোধন করেছিলেন। সেই থেকে এই ঘাটের নামকরণ যোগীঘাট হয়ে গেছে। সত্যি দেখে ভীষণ ভালো লাগলো এই শোভাটা। আর এখানে একটি ব্রিজে থেকে অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি ঝর্ণাকে ভীষণভাবে উপভোগ করা যায়। রিয়াং নদী, রিয়াং। এই নদীটা হচ্ছে রিয়াং নদী। এটা হলো যোগীঘাট। এটা কি অপূর্ব ব্রিজ খানা, দুর্দান্ত যোগীঘাট। সবুজ জল, টলটলে পরিষ্কার। আগে এই কাঠের ঝুলন্ত ব্রিজটা ছিল।
জলঢাকা যাওয়ার পথে আমাদের পড়ল মংপু। মংপু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিনোদনের, অবকাশ যাপনের এক জায়গা ছিল। আর মংপু কিন্তু বিখ্যাত সিনকোনা গার্ডেনের জন্য। এখানে প্রচুর পরিমাণে সিনকোনা গাছ দেখতে পাওয়া যায়। তো একটু মংপুতে আমরা সময় কাটিয়ে নিলাম। মংপুর এই বাসস্থানটিতে এক অবাঙালির মুখে এক পাহাড়ের বাসিন্দা, তার মুখে কবিগুরুর এই গানের দু চার কলি লাইন শুনে সত্যি বুকটা ভীষণ গর্বে ফুলে উঠল আমাদের। আর সাথে সাথে এই মংপুর বাসস্থানটি, তার সঙ্গে ঘুরে ঘুরে আমরা দেখতেও থাকলাম। মংপু ওতপ্রোতভাবে বাঙালি হৃদয়ের সঙ্গে জড়িত। কেন জানেন? মংপুতে রবীন্দ্র ভবন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই মংপুতে এসে থাকতেন। আর এই মংপুতে সিনকোনা ফ্যাক্টরি হয়েছিল। অ্যাকচুয়ালি ইতিহাসটা আমি একটু বলি। 1868-এ থমাস অ্যান্ডারসন বলে আমাদের হাওড়া, সেই সময় ব্রিটিশ আমলের যে বোটানিক্যাল গার্ডেন ছিল, বোটানিক্যাল গার্ডেনের উনি একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো সেই সময় থমাস অ্যান্ডারসন একবার ঠিক করেছিলেন যে এই সময়তে সিনকোনার কিছু চাষ করার জন্যে কার্শিয়াংকে ঠিক করেছিলেন। তো কার্শিয়াং ডিস্ট্রিক্টের মধ্যে এই মংপু বলে জায়গাটাতে সিনকোনার চাষ করবে বলে একবার মনে ভেবে এখানে কিছু সিনকোনার উৎপাদন উনি চালু করেছিলেন। তো সেই উৎপাদন চালু করার পেছনে উদ্দেশ্য ছিল সেই সময়তে সিনকোনার ছাল থেকে অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তো সেই সময়তে সেই উদ্দেশ্যে সিনকোনার চাষ করবেন বলে এই জায়গাটাকে সিলেকশন করেছিলেন। এইটা দেখুন, আমি বলে দিই, গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি। এই মংপুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকচুয়ালি এসে থাকতেন। সেজন্য মৈত্রী দেবীও মানে ছোটবেলা থেকে গুরুদেব কাছে ছিল, স্নেহ ধন্য ছিলেন। সেই মৈত্রী দেবীরও বিশেষ আমন্ত্রণে গুরুদেব মংপুতে এসেছিলেন এজ এ ফার্স্ট টাইম 1938 21 মে। সেই সময় 1938 থেকে 40 সালের মাঝামাঝি সময়তে মৈত্রী দেবী একজন, উনিও সাহিত্যকার ছিলেন, সাহিত্য উনি চর্চা করতেন। এবং তো এই মৈত্রী দেবী সেই সময়ের সাহিত্যিক, যে ওনার হাজব্যান্ড ছিলেন মনমোহন সেন, ইনি মৈত্রী দেবী না? মৈত্রী দেবী নহান্নতে মংপুতে রবীন্দ্রনাথ, যে মৈত্রী দেবী আছে, ওনার হাজবেন্ড আছে ডক্টর সেন, ওনার বোন আছে চিত্রিতা আছে। ডক্টর সেন কোনজন? ওই যে পেছনে। এই যে মৈত্রী দেবীর মেয়ে, গুরুদেব ওনাকে মিষ্টি বলতেন, মধুশ্রী দাস বলতেন, এখনো বেঁচে আছেন উনি। তো এই মনমোহন সেনের এবং মৈত্রী দেবীর বাড়িতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়তে থাকতেন মাঝে মাঝে।
তো সেই থেকে মনমোহন সেন অ্যাকচুয়ালি কিন্তু এই যে এখানে যে সিংকোনার চাষ করা হতো, তো সেই সিংকোনার চাষের জন্যে এইটা উনি এখানকার ডাইরেক্টরেট ছিলেন। তো এই মনমোহন সেনের সঙ্গে মৈত্রেয়ী দেবীর ভীষণ যোগাযোগ ছিল আমাদের কবিগুরুর। তো সেই সময়তে উনি এই মংপুতে এসে বাস করতেন। এইটাই সেই বাসভবন, আর এইটা এখন রবীন্দ্র ভবন হয়ে গেছে। এখানেই এসে কিন্তু মংপুতে কবিগুরু এখানে সময় কাটাতেন। কালিম্পং থেকে মংপু এসেছিলেন, তারপর 1939-এ দুবার এসেছিলেন, আর 1940-তে লাস্টে এই বাড়িতে এসেছিলেন। মানে জীবনে একদম শেষ বয়সে বাড়িতে ছিলেন। আর এখন এসে বলতে সেই 1.5 মাস 2 মাস পর্যন্ত থাকতেন এই বাড়িতে। আর 1940-তে গুরুদেব জন্মদিন 25শে বৈশাখে এই বাড়ির মধ্যে সেলিব্রেশন হয়েছিল। এই বারান্দার মধ্যে আমাদের সমস্ত মংপুকে পাহাড়িয়াজনকে নিয়ে, সে আমাদের সমস্ত যে ব্রিটিশ আমাদের যে বাঙালি সাথে সমস্তকে মানে এক সঙ্গে রাখে গুরুদেব সেই বার্থডে সেলিব্রেশন করেছিলেন। আর সেই সময় গুরুদেব বয়স উনি 80 বছর বয়সে প্রবেশ করেছিলেন। সেদিন জন্মদিন নামক 3টি কবিতা আছে, এখনো রচিত হয়েছিল। তার শেষটিতেও লিখে আছে যে আমাদের এখানকার গ্রামের লোকের কথাটা, এই যে অপরাহ্ন এসেছিল জন্মবাসের আমন্ত্রণে পাহাড়িয়া যত, একে একে দিল মোরে পুষ্পের মঞ্জরি নমস্কার সহ, ধরণী লবিয়া ছিল কোন ক্ষণে প্রস্তরে আসনে বসি, বহু যুগে বনহি তপ্ত তপস্যার পড়ে এই বর এই পুষ্পের দান। এই বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ এসে থাকতেন। এই হচ্ছে সেই বাড়ি, এটাই ছিল সেই বাসভবন। অ্যাকচুয়ালি মৈত্রেয়ী দেবী এবং মনমোহন সেনের ছিল। এখানে কবিগুরু এসে রেস্ট করতেন কলকাতার থেকে এসে ব্যস্ত জীবনের থেকে। আর সেই থেকে এই বাড়িটা রবীন্দ্র ভবন, এখন এটা একটা মিউজিয়াম তৈরি হয়ে গেছে। গুরুদেবকে মংপু মানে এত ভালোবাসতো। ফর এক্সাম্পল, যখন গুরুদেব সেকেন্ড টাইম এসেছিলেন 1939-এ, তখন যে পুরী থেকে সোজাই মংপু এসেছিলেন। মানে সেই সময় সেই বয়সে কোথায় পুরী আর কোথায় মংপু। যখন থার্ড টাইম এসেছিলেন 1939-এ, তখন সেপ্টেম্বর 12 তারিখ থেকে নভেম্বর 5 তারিখ পর্যন্ত গুরুদেব বাড়িতে ছিলেন। মানে এই সিজনে এখন ছিলেন। তো আজকের একটা দারুণ সৌভাগ্য হয়ে গেল, কবিগুরুর বাসভবনে আমরা চলে এসেছি। এইটা দেখার সৌভাগ্য হয় না সবার জীবনে, আমাদের হয়ে গেছে। আমি সুযোগ পেলাম স্পেশালি। এই যে গুরুদেব রাইটিং রুম, এই ঘরে বসে লিখতেন, ছবি আঁকতেন। এটাকে কাঁচের ঘর বলতে, এইচডি চার্চে জাস্ট ওই লকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে সেই চেয়ার আছে, সেই টেবিল আছে, যে গুরুদেবকে হরে চেয়ারের ডিজাইনটাও গুরুদেব নিজে ডিজাইন দিতে হয়। এই ছিল ডিজাইনের চেয়ার শুধু মংপুতে আছে, আমরা কোথায় দেখি নাই। এই যে বাবা ডিজাইন দিয়েছে, ছেলে কাজ করেছিল, যে রবীন্দ্রনাথের কাঠের কাজ, হাইজিনিক চেয়ার আছে, মানে হাওয়া ঢুকবে না, না গ্যাসের প্রবলেম, ঠান্ডা লাগবে না, আর পিঠের জীবনের মানে শেষ 60+ থেকে গুরুদেব ছবি আঁকাটা শুরু করেছিলেন। এই মংপুতে বসে গুরুদেব অনেক ছবিগুলো এঁকেছিলেন। ওই যে সেই রংগুলো, ওই যে গুরুদেবের ব্যবহৃত রং, কালার, ওগুলো দিয়ে ছবি আঁকতেন। মাঝখানে যে ক্যানভাস রাখা জিনিসটা মানে ইজলের কাজ করতো। আচ্ছা। আর গুরুদেব হাসতেন না, কিন্তু হাসি ছবিটা খুব কম পাওয়া যায়, ওই যে হাসির ছবিটা। আর গুরুদেব তো নিজে বায়োকেমিক ওষুধ খেতেন, বায়োকেমিকের প্র্যাকটিস, সেই ওষুধগুলো মানে এখানে যে জন্য তুমি 5th টাইম এখানে আসতে পারেন। ওই যে পেপারওয়েটের কাজ করতে, প্লাস্টার অফ প্যারিস। তখনকার দিনে যে লম্বা লম্বা কলম তৈরি হতো, সেই রাখার জন্য তৈরি করেছিলেন লম্বা লম্বা কলম রাখতো এটার ভেতরে, প্লাস্টার অফ প্যারিসের ওই যে অনেক লম্বা মানুষ ছিলেন, 6 feet 3 inches। গুরুদেবের ব্যবহৃত কালার, এই কালার গুলো দিয়ে গুরুদেব ছবি আঁকতেন। আর ওই যে ওষুধ, বায়োকেমিক ওষুধ, উনি এগুলোই খেতেন। এই বক্স খাটের ডিজাইনটা এখনই চলছে, কিন্তু গুরুদেব সেই সময় মংপুতে ইন্ট্রোডিউস করেছিলেন, মানে ওনার ছেলের কাজ। এই যে ডাইরেকশন অফ গুরুদেব বেডটা এখানে রাখা নাই। শরীর খারাপ হলেই এখানে চলে আসতেন,
উইদাউট মেডিসিন উনি ঠিক হয়ে যেতেন এখানে এসে। ওই সেই সময় একটু ডাইনিং রুম ছিল। আচ্ছা, ইনি কি রথীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের ছেলে, বড় ছেলে, কবিগুরুর ছেলে? রথীন্দ্রনাথ আর ওনার স্ত্রী আছে প্রতিমা দেবী, ছেলের বউ। আচ্ছা মানে ওনার তো মাঝে মাঝে আসতেন এই বাড়িতে। আচ্ছা আচ্ছা। যখন গুরুদেব বাড়িতে ছিলেন তখন তো শুধু উনি বেঁচে ছিল, আর তো সবাই আগে মারা গেছেন। যে বেঁচে ছিল রথীন্দ্রনাথ, ওনার কোনো বংশ হয় না, মানে পার্টিকুলারলি গুরুদেব ফ্যামিলিতে এখানে কেউ বেঁচে না, সব শেষ। তো একটা অ্যাডপ্ট করা মেয়ে ছিল রথীন্দ্রনাথের, আপনার মনে হবে যে পুপে, যে পড়ে উনি নন্দিনী কৃপলানি। কবিগুরুর এই বাড়িতে এসে না মনটা ধরে আসে। কবিগুরুর স্নানঘর ছিল এটা। এটা কি বাথটবের মতন একটা? তো বাথটবের মতন। সেদিন মংপু থেকে আমরা অনেক কিছু জেনে এবং দেখে আমরা যাত্রা শুরু করলাম আবার সেই জলঢাকা নদীর তীরে ঝালংয়ের উদ্দেশ্যে। আমি জানি না আপনাদের কেমন লাগলো, তবু কেন জানি মনে হলো আমার যে কবিগুরুর সম্বন্ধে যা কিছু আমি জানতে পারলাম, দেখতে পারলাম, সেটা আমার বোধহয় উচিত আপনাদের সঙ্গে একবার শেয়ার করবার।